রায়হান সাহেবও ছেলের প্রতি সন্তুষ্ট। ওনার বিজনেসে হাত না দিক, অন্তত ওনার পছন্দের মেয়েকে তো স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, সেটাই বা কম কিসের। আজকালকার ছেলে মেয়েরা তো নিজের পছন্দেই বিয়ে করে নিয়ে আসে, তাও বাবা মাকে না জানিয়ে। হঠাৎ ঘরে বউ নিয়ে এসে বলে, বাবা মা আমি বিয়ে করেছি। তখন না থাকে কিছু বলার আর না থাকে কিছু করার। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নিহার টেবিল গুছিয়ে সেও ঋতুর সাথে কিচেনে বসে খেতে বসলো। খাওয়ার মাঝখানে হঠাৎই ঋতু বলে উঠল, ভাবি এখন কি ব্যথা একটু কমছে? নিহা খাবার খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ঋতু এখন একটু কমেছে মনে হচ্ছে। ঘুমাইতে গেলে আবার ব্যথা লাগবো না তো? কি জানি, লাগলেও কিছু করার নাই। এই লও, ভাত খাওয়া হইলে ওষুধগুলো খাইয়া নিও। নিহার দিকে একটা ব্যথার ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল ঋতু। নিহা হালকা হেসে বলল, আরে তুমি আবার এইসব আনতে গেলে কেন? এমনি ঠিক হয়ে যেত। আর তাছাড়া বিকেলেই তো খেলাম মেডিসিন। তারপরেও এখন আবার খেতে হবে? এত আঘাত নিয়ে তুমি রাতে ঘুমাও কিভাবে? জ্বর আসে না তোমার? আরে না, জ্বর আসবে কেন? আমার ঘুম আসলে খবরই থাকে না। এই জন্যই তুমি বুঝতে পারো না, তোমার হয়তো রাইতে জ্বর আসে। হয়তো বা, কে জানে। আচ্ছা, এখন কথা না বলে খেয়ে নাও তো। এরপর ঋতু আর নিহা দুজনেই খাওয়া শেষ করে কিচেনটা গুছিয়ে যে যার রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো রুমটা খালি, তবে নাকে সিগারেটের গন্ধ আসছে। নিহার বুঝতে দেরি হলো না, জয় বেলকনিতে মদ আর সিগারেট দুটো একসাথে খাচ্ছে। কারণ জয়ের এটা নিত্যকার রুটিন। বাড়ির মেন দরজার চাবি রায়হান সাহেবের কাছে থাকে বলে জয় রাতের খাবার খেয়েও আর বাইরে যেতে পারে না, তাই ঘরে বসেই নেশাটা নিবারণ করে। আর নিহাকে কড়াভাবে বলে দিয়েছে যেন বাবার কানে এই কথা না যায়। নিহাও কখনো বলে না রায়হান সাহেবকে, তবে জয়ের মারের ভয়ে বলে না তা কিন্তু নয়। নিহা রায়হান সাহেবকে না বলার কারণ হচ্ছে সে ভালো করেই জানে যদি এই কথা রায়হান সাহেবের কানে পৌঁছায় তাহলে জয়কে বাড়ি থেকেই বের করে দিবে, যেটা নিহা কিছুতেই চায় না। মেয়েরা আর যাই হোক, কখনো স্বামীর খারাপ কিছু হোক সেটা চায় না। তবে আশ্চর্যের বিষয় হলো জয় নেশা করলেও কখনো নেশাগ্রস্ত হয় না, অর্থাৎ মাতাল হয় না। পুরো এক বোতল মদ খেয়েও একদম ঠিকঠাক থাকে। তবে জয় ঠিকঠাক থাকলেও নেহা যেন মদ আর সিগারেটের গন্ধে প্রতিদিন অতিষ্ঠ। না কিছু বলতে পারে আর না কিছু করতে পারে, কারণ বললেও যে নিজের দুঃখ নিজেই টেনে আনবে সেটা নেহা ভালো করেই জানে। বিয়ের পর প্রথম প্রথম তো নেহা গন্ধ সহ্য করতে না পেরে বমিই করে দিত, তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ নাকি অভ্যাসের দাস, তাই নেহাও অভ্যস্ত হয়ে গেছে। যদিও বিয়ের পর গন্ধ সইতে না পেরে নেহা একদিন বলেই ছিল যেন এইসব ঘরে না খায়। তবে এই একটা কথার বিনিময়ে জয় সেদিন নেহাকে জুতা দিয়ে মেরেছিল আর চেঁচিয়ে বলেছিল, করছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে মদ খেতে বারণ করার তুই কে? একে তো তোকে বিয়ে করে রাত 10টার আগে ঘরে আসতে হচ্ছে, তার উপর খাবার খেয়েও একটু বাইরে যেতে পারি না। তুই জানিস আমি আগে কয়টায় বাড়িতে আসতাম? 12টা 1টার দিকে, আর এখন বাড়িতে আসতে হয় রাত 10টার আগে। শুধু তোর জন্য, শুধু তোর জন্যই এইসব হয়েছে। আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ঘরে বসেই মদ খাবো। তোর সমস্যা হলে তুই রুম থেকে বেরিয়ে যা, কিন্তু ফার্দার কখনো আমাকে এমন কথা বলার দুঃসাহস করবি না। একটা কথা কান খুলে শুনে রাখ, সবসময় নিজের সীমার মধ্যে থাকবি। কখনো আমার বউ হওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর জন্য ভালো হবে না। মাইন্ড ইট। সেদিনের পর থেকে নিহা আর কখনোই কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে। যে যার মতো থাকুক না, সে কেন শুধু শুধু এসবে নাক গলাতে যাবে? নেহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো নিচে বিছানা করে শুয়ে পড়ল, কিন্তু শুতে গিয়েই তার হাজারো কষ্ট। আজকাল শুতে আসলেই যেন শরীরের ব্যথাটা মাথা ছাড়া দিয়ে ওঠে। কাল রাতের আর সকালের মারগুলোর জন্য সোজা হয়ে শুতেও পারছে না। পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না। এক পাশ হয়ে কতক্ষণই বা শোয়া যায়। তার উপর ইদানিং নিচ থেকে ঠান্ডাও উঠে, যার ফলে নিহার রাতে প্রচুর শীত করে। এখন দিনের বেলার গরম পড়লেও রাতের বেলায় যথেষ্ট শীত শীত অনুভূতি হয়। আর সবচেয়ে বড় কথা হলো নিহা যে কথাটা গায়ে দেয় সেটা একদম আর সবচেয়ে বড় কথা হলো নিহা যে কাঁথাটা গায়ে দেয় সেটা একদম পাতলা, যার দরুন শীতটা নিহার আরও বেশি লাগে। নেহা শোয়া থেকে কয়েকবার বেলকুনির দরজার দিকে উকি দিল, কিন্তু জয়ের আসার কোনো নামগন্ধ নেই। আচ্ছা, ওনাকে কি বলবো যে নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে? উনি কি আমার কথা শুনবে, নাকি বললে আবার মারধর করবেন?
কিছু না বলেও তো উপায় নেই। নিচ থেকে ঠান্ডা লাগে বলে আমি রাতে ঘুমাতেও পারি না, তার উপর সারা শরীর ব্যথা। কি করব আমি? ওনাকে কি বলা উচিত নাকি না বলাটাই শ্রেয়? নেহা যখন এসব সাত পাঁচ ভাবছিল তখনই বেলকনির দরজা বন্ধ করার আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখে জয় ভেতরে এসেছে। জয় এক নজর নেহার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। নেহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো। জয় তখন মোবাইলে কিছু একটা করছে, সম্ভবত ফেসবুকিং করছে। তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে আজ নেহা একটু অবাকই হলো। আর সেটা হলো জয় আজকে মীরার সাথে কথা বলে নাই, বেলকনিতে চলে এসেছে। প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলার পর রুমে আসে, আজ তাহলে কথা না বলে চলে আসলো কেন? কিন্তু নেহা বেশি সময় ধরে এসব ভাবলো না। সব ভাবনা একপাশে রেখে কাতর গলায় জয়কে ডেকে উঠল। শুনছেন? জয় ভ্রু কুঁচকিয়ে তাকালো নেহার দিকে, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? জয় কিছু একটা ভেবে বলল। না, বল। নেহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো একটা ঢোক গেলে ভীতু কণ্ঠে বলল, আমার না নিচে শুয়ে থাকতে কষ্ট হচ্ছে, রাতে প্রচুর শীত করে, কাঁথাটাও পাতলা। আমি কি... পুরো কথা শেষ করতে পারল না নেহা, তার আগেই জয় রাগী কণ্ঠে বলল, তার মানে এখন তুই বলতে চাইছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই? হা হা হা। তাহলে বলবো তুই জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করে দে, কারণ আমি কোনো দিনও তোকে বিছানায় আমার পাশে জায়গা দিব না। তুই যেখানে আছিস তোর জায়গা ওখানেই। আমার পাশে শোয়ার মতো তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই তো আমার বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ারও যোগ্যতা রাখিস না। তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশে বিছানায় জায়গা দিব? যেখানে আছিস সেখানেই থাক। শীত পড়ছে বলে মিথ্যা নাটক করিস না। কোনো শীত টিত পড়ছে না। শীত আসলে তোর জন্য একার আসবে না, আমাদের জন্যও আসতো। কই, আমার তো কোনো শীত লাগছে না। যত সব নাটকবাজ। এত চলে যেতে বলি চলে তো যাই না, উল্টো সবসময় দেখবো চোখের সামনে এসে ঘ্যানর ঘ্যানর করছে। কথাগুলো বলেই জয় উপাস ফিরে শুয়ে পড়ল। আর নেহা সেভাবেই থ হয়ে বসে জয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ টুপ করে দুফোঁটা জল চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ল। এই মানুষটা ওকে বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ওর যে কোনো কথার বিপরীতে অপমান করে কথা না বললে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না। সামান্য নিচে থাকতে কষ্ট হয় তো বলেছিল, কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেললো যে এতগুলো কথা শুনিয়ে দিল? ও তো আর বিছানায় থাকতে চেয়েছে বলেনি, বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কিনা। কিন্তু জয় ওকে পুরো কথা শেষ করতে না দিয়েই নিজের মতো করে বলে গেল। ওকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নেহাও আর কিছু না বলে পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল। আর শুয়ে শুয়ে নীরবে চোখে জল ফেলতে লাগলো। কি অদ্ভুত, কান্নাটাও নিজের ইচ্ছে মতো কাঁদতে পারে না, নীরবে চোখে জল ফেলতে হয়। নেহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে। কেন ওর সাথে এমন হলো? ও কি অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি উপরওয়ালা ওকে দিচ্ছে? কিন্তু আফসোস, নিজের ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতেও পারে না সে। কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে হয়তো এই রুমেই জায়গা হবে না, হয়তো তখন ব্যালকনিতেই ছুঁড়ে মারবে। তাই নীরবে এই চোখে জল ফেলে সে। আসলে মানুষ যে ধারণা করে মেয়েদের গায়ের রং সুন্দর হলেই সে শ্বশুরবাড়িতে সুখে থাকবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ গায়ের রং সুন্দর হলেই হয় না, কপাল নামক জিনিসটাও ভালো হতে হয়। যদি কপালটা খারাপ হয় তাহলে গায়ের রং তখন ফিকে পড়ে যায়। আর কপাল খারাপ বলেই হয়তো নিহার মতো এত সুন্দরী একটা মেয়ে আজ শ্বশুরবাড়িতে এসে অবহেলার পাত্রী হয়ে গেছে। স্বামী নামক মানুষটির যেন দু চোখের বিষ সে। নেহা নিজেও জানে না ওর ভবিষ্যৎ কী, কারণ এতটুকু নিশ্চিত যে সে স্বামী নামক মানুষটিকে কখনোই ওকে ভালোবাসবে না। আর ভালোবাসলেই বা কী করে? সে তো অন্য কারো। নেহা জানে সে চলে গেলেই জয় মীরাকে বিয়ে করবে। এমনকি জয় বিয়ের পর থেকে আজ পর্যন্ত কম হলেও শতবার বলেছে নেহা যেন নিজ থেকে ওকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু নেহা সেটা কিছুতেই করতে পারবে না, কারণ সে এই মানুষটিকে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটিকে যতই অবহেলা করুক, যতই কষ্ট দিক, এমনকি বিষ খাইয়ে দিলেও নেহা সেটা অমৃত ভেবে খেয়ে নেবে। তবুও এই মানুষটিকে সে ডিভোর্স দিতে পারবে না। রাতটা প্রতিদিনের মতোই পার হলো নেহার। চোখের জলে বালিশ ভিজিয়ে কখন যে ঘুমিয়েছে নিজেও জানে না। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও নেহা একদম সকাল সকাল উঠে গিয়েছে। নেহার এটা রোজকার অভ্যাস। সকাল হলে এই ঘুমটা যেন অটোমেটিক ভেঙে যায় তার। সে এই বাড়িতে আসার পর থেকেই প্রতিদিন 5টা বাজতেই উঠে যায়। শুধু কালকেই উঠতে একটু লেট হয়েছে নেহার। আর
সেটাও জয়ের সহ্য হয়নি। নেহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে। নেহা কিচেনে গিয়ে সবার জন্য সকালের নাস্তা বানিয়ে নিল দ্রুত, কারণ 8টা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে। কেননা রায়হান সাহেবের করা আদেশের মধ্যে এটাও অন্যতম একটা আদেশ, আর তা হলো সবাইকে সকাল 8টায় নাস্তার টেবিলে থাকা চাই। তাই সবাই রায়হান সাহেবের ভয়ে 8টার আগেই নাস্তার টেবিলে এসে হাজির থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো রায়হান সাহেব এখনও জানেন না নেহা ওনার ঘরের সার্ভেন্ট হয়ে গেছে। নেহা যে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে সেটাও রায়হান সাহেবের অজানা। উনি তো মনে করেন ঋতুই বাসার সব কাজ করে। নেহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে। নেহা আর ঋতু মিলে 7:30টার আগেই ব্রেকফাস্ট রেডি করে ফেললো। এখন শুধু ডাইনিংয়ে নিয়ে রাখা বাকি। সেটা 8টা বাজার 10 মিনিট আগেই রেখে আসবে। এখন একটু রুমে যাওয়া দরকার, কারণ এখন জয় জগিং থেকে আসবে। আর জগিং থেকে এসে যদি বিছানাটা গুছানো না দেখে তাহলে আবারও নিহার গায়ে হাত তুলবে। তাই নিহাও সকালের নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখে। জয়ের আর যাই খারাপ দিক থাকুক, আর একটা ভালো দিক হলো সকাল সকাল ওঠা। জয় 6টা বাজেই উঠে যায়, আর উঠে ঘন্টাখানেক বাগানের দিকটাই এগিয়ে এক্সারসাইজ করে নেয়। আর এটা ওর নিত্যদিনের রুটিন। হয়তো রোজ এক্সারসাইজ করে বলেই ওর বডিটা এত ফিট। নেহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো। রুমে এসেই ঝটপট বিছানাটা গুছিয়ে নিল। 7:45 বাজে, তার মানে এখনই জয় চলে আসবে। আর বাবাও নিশ্চয়ই উঠে গিয়েছে, টেবিলে নাস্তা সাজাতে হবে। তাই নেহা আবারও কিচেনে চলে আসলো। ঋতু, বাবা আসার টাইম হয়ে গেছে, টেবিলে খাবারগুলো নিয়ে যেতে হবে। তুমি আমাকে একটু এগিয়ে দাও, আমি রেখে আসি। নেহার কথায় ঋতু বিনা কাব্যে সম্মতি জানালো। এরপর দুজনে মিলে ডাইনিংয়ে নাস্তাগুলো রেখে আসলো। 8টা বাজতেই সবাই ডাইনিংয়ে এসে বসলো, শুধু নেহা ছাড়া। নেহা না বসে সবাইকে খাবার সার্ভ করছে। সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সবশেষে জয়ের প্লেটে নাস্তা দিতেই জয়ের পাশে গিয়ে দাঁড়ালো নেহা। জয় প্লেটের দিকে তাকিয়েই আছে। ওদের সকালের নাস্তা হচ্ছে রুটি, পরোটা আর যে কোনো একটা ভাজি। নেহা যেই না জয়ের প্লেটে ভাজি দিতে যাবে অমনি পানির গ্লাসে হাত লেগে পানির গ্লাসটা থাকায় সব পানি জয়ের শার্টে গিয়ে পড়ে। মুহূর্তেই জয় চেঁচিয়ে ওঠে। বলেই জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে রায়হান সাহেব, শায়লা বেগম আর জেসি সবাই জয়ের দিকে তাকালো। নেহা তো রীতিমতো ভয়ে শুকনো ঢোক গিলছে। ওর সাথে কি হতে পারে সেটা ভাবতেই যেন ওর পুরো শরীর কাঁপছে। নেহা নিশ্চিত জয় এখন বাবার সামনে কিছু না বললেও রুমে গিয়ে ওকে ঠিকই মারবে। জয়ের রাগি চোখে একবার নেহার দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো। তারপর রাগে ফুসফুস করতে করতে শার্টের পানিগুলো ঝাড়তে ঝাড়তে বলল, হোয়াট দ্য হেল? পানিগুলো আমার গায়ে ফেলতে হলো? চোখের কি মাথা খেয়েছো? দেখে কাজ করতে পারো না তো কাজ করতে কে বলে? আমার শার্টটা পুরো ভিজিয়ে দিলে। এখন আবার আমার রুমে গিয়ে শার্ট চেঞ্জ করতে হবে? চোখ কি আলমারিতে? বাকি কথা শেষ করতে পারল না জয়। তার আগেই ওর থেকে 2 গুণ ধমক দিয়ে উঠলেন রায়হান সাহেব। স্টপ দিস ননসেন্স। কি হচ্ছে এটা? কি জয়? নেহা না দেখে না হয় পানিটা ফেলে দিয়েছে, তাই বলে কি তুই এমন ধমক দিবি ওকে? ও তো আর ইচ্ছে করে ফেলেনি, ভুলবশত হাতে লেগে গিয়েছে। তার জন্য তুই এমন রাগ দেখাবি? সরি বল ওকে। ড্যাড, তুমি দেখছো না আমার শার্টের? সরি বলতে বলেছি নেহাকে। স্যার সরি। রায়হান সাহেবের কথা শুনে জয় যেন রেগে ফেটে পড়ছে। না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। ওকে কিনা নেহাকে সরি বলতে হবে? নো নেভার। এই ছোট লোকটাকে সে কিছুতেই সরি বলবে না। প্রয়োজনে আজ বাবার কথা শুনবে না সে, তবুও সরি বলবে না। কি হলো? কথা কানে যায়নি? কি বলছি? সরি থাক না বাবা, ভুলটা আমারই হয়েছে, সরিটা তো আমার বলা উচিত। আপনি শুধু শুধু ওনাকে ধমকাচ্ছেন। আমার অসাবধানতার কারণেই এমন হয়েছে। আপনি ওনাকে কিছু বলবেন না। নেহার কথায় রায়হান সাহেব আপত্তি করে বললেন, তোর কোনো দোষ নেই মা। ভুল তো মানুষই হয়, তাই বলে ভুল করে একটু পানি পড়েছে বলে ও এমন করবে? ওকে সরি বলতেই হবে, নয়তো। প্লিজ বাবা, আমার কথাটা অন্তত রাখুন। বললাম তো ভুলটা আমার। উনি কেন আমাকে সরি বলবেন? বরং আমি ওনার কাছে সরি। আমার জন্য ওনার শার্টটা ভিজে গেল। এতক্ষণ সময় ধরে শায়লা বেগম চুপ করে সব দেখলেও এখন যেন আর চুপ করে থাকতে পারলেন না। উনি রেগে বলে উঠলেন, ল, তুমি কেমন মানুষ? নিজের ছেলেকে সাপোর্ট না করে বাইরে মানুষকে সাপোর্ট করছো?
একে তো আমার ছেলেটার এত দামি শার্টটা ভিজিয়ে দিল, তার উপর এখন তুমি আরো ওর হয়ে সাফাই গেছো। ও তো বলছে ওর দোষেই পানিটা পড়েছে, তাহলে আমার ছেলে কেন সরি বলবে ওকে? ও যেহেতু দোষ করেছে, সরি তো ওর বলা উচিত, তাই না? কথাগুলো বলে শায়লা বেগম এবার রাগী চোখে নিহার দিকে তাকালেন। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি বলো জয়কে। সরি বলবে বলবে বলছো, কিন্তু সরি শব্দটা তো এখনো পর্যন্ত মুখ দিয়ে বের হলো না। তাড়াতাড়ি সরি বলো আমার ছেলেকে। শাইলা, রায়হান সাহেব ধমকের উপেক্ষা করে শায়লা বেগম বললেন, এমন ধমক দেওয়ার কি আছে? আমি তো জাস্ট সরি বলতে বলেছি, পায়ে তো হাত ধরতে বলছি না। কি হলো, সরি বলো। শাশুড়ির কথায় নিহা এবার জয়ের দিকে তাকিয়ে সরি বলতে যাবে, তার আগেই জয় হেসে বলে উঠল, আহ মম, তুমি শুধু শুধু রাগ করছো। দোষটা আসলে আমারই। ড্যাড ঠিকই বলছে, আমার এমন রাগ করা উচিত হয়নি। নিহা, আই অ্যাম সরি। আমার আসলে এমন ধমক দিয়ে কথা বলা উচিত হয়নি। জয়ের সরি বলা দেখে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম আর জেসির চোখ থেকে যেন কোটর বেরিয়ে আসার উপক্রম। জয় এসব কি করছে? ও কিনা এই গেও মেয়েটাকে সরি বলছে? শায়লা বেগম আর জেসির যেন এটা হজম হলো না। মা মেয়ে দুজনেই যত দ্রুত সম্ভব কোনো মতে খাওয়া শেষ করে রুমে চলে গেল। জয় বাঁকা হাসলো। মা আর বোন যে জয়ের সরি বলাটা হজম করতে পারেনি সেটা জয় ভালো করেই বুঝেছে। ওরা তো জানেও না জয় কোন ধাতুতে গড়া। রায়হান সাহেব বেরিয়ে যেতেই জয় সিঁড়িতে উঠতে শুরু করলো, আর যাওয়ার সময় নিহাকেও ডেকে গেল যেন রুমে আসে। নিহাও জানে জয় কেন ডাকছে ওকে। ওর যে আজ কপালে দুঃখ আছে সেটা ওর বুঝতে দেরি হলো না, তাই ঋতুকে টেবিলটা পরিষ্কার করতে বলে ভয়ে ভয়ে জয়ের পেছন পেছন যেতে লাগলো। নিহার হাত পা বারবার মতো কাঁপছে। কে জানে জয় এখন কি করে ওর সাথে। আমি জানি এখন উনি আবার আমাকে মারবেন, কারণ আমার জন্য বাবা ওনাকে বকেছে, তার উপর সবার সামনে সরি বলিয়েছে। আমাকে কি আর এমনি এমনি ছেড়ে দিবে? কেন যে তখন সাবধানে দেখে কাজ করলাম না? তখন সাবধানে কাজ করলে এখন আর এমন হতো না। আল্লাহ, এইবারের মতো বাঁচাও আমায়। কথাগুলো ভাবতে ভাবতে নেহা রুমে এসে ঢুকলো, আর রুমে ঢুকেই নেহা বড় সড়ো একটা ঠোক গিলল। ভয়ের পরিমাণটা যেন আগের চেয়েও শত গুণ বেড়ে গেল। আর তার কারণ হলো জয় হাতে কারেন্টের তার নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের শার্টটাও বিছানায় পড়ে আছে, হয়তো গা থেকে খুলে ছুঁড়ে মেরেছে। অন্য সময় হলে জয়কে এমন খালি গায়ে দেখে নেহার লজ্জায় ওর দিকে তাকাতেই পারত না, কিন্তু এখন যেন লজ্জা শরমের কথা ভুলেই গেছে। টলমল চোখে জয়ের দিকে তাকিয়ে আছে সে। জয় তাচ্ছিল্য হেসে বলে উঠল, আরে মেম সাহেব, এসেছেন তাহলে? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। বলতে বলতে জয় হাতে কারেন্টের তারটা পেছাতে পেছাতে বাঁকা হেসে নিহার দিকে এগিয়ে আসতে লাগলো। নিহার সারা শরীর কাঁপছে। জয় এখন কি করবে সেটা মনে করতেই নিহার আত্মা শুকিয়ে যাচ্ছে। নিহার যেন এখন কান্নায় আসছে ভয়ে। নিহার দিক বেদিক শূন্য হয়ে কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে জয়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর জয়ের পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। সব সময় সাবধানে কাজ করব, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ আজকের মতো ক্ষমা করে দিন আমায়। কথাগুলো বলছে আর কাঁদছে নিহা। যদিও নিহা জানে পায়ে ধরলেও কোনো লাভ হবে না, কারণ এর আগে অনেকবার নিহা জয়ের পা ধরেছে যেন তাকে কোনো শাস্তি দেওয়া না হয়। কিন্তু জয় বরাবরই পাষাণ হৃদয়ের পরিচয় দিয়েছে, আজও তার ব্যতিক্রম হলো না। নিহার চোখে জল আর পায়ে পড়ে আত্মনাদ করাটাও যেন জয়ের শক্ত মনকেই গলাতে পারল না। জয় যেন নিহার কথাগুলো কানেই নিল না, বরং নিহার চুলের মুঠি ধরে এক টানে নিহাকে তুলে দাঁড় করিয়ে দিল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, তোর কি মনে হয় তুই পায়ে ধরে এমন নাটক করলে আমি তোকে ছেড়ে দিব? মোটেও না। তোর জন্য আজ আমি ড্যাডের কাছে এতগুলো কথা শুনেছি। তোর জন্য, শুধু তোর জন্যই আমাকে ড্যাড ধমক দিয়ে কথা বলেছে। তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। তাই তো আজ বেল্ট না নিয়ে ইলেকট্রিক তার নিয়েছি, যাতে আজকের মায়েরগুলো তোর সারা জীবন মনে থাকে। বলেই জয় নিহার গায়ে এলো পাথারে আঘাত করতে লাগলো। একে তো চুলের মুঠি ধরে রেখেছে, তার উপর তার দিয়ে পশুর মতো আঘাত করছে। নিহা যেন কিছুতেই নিতে পারছে না মারগুলো। এমনিতেই আগের মারের ব্যথাগুলো এখনো কমেনি, তার উপর আবার আজকের মার। নিহা কাছে আর হাত দিয়ে নিজের শরীরকে তারের আঘাত থেকে বাঁচাতে চাইছে। তবে আশ্চর্যের বিষয় হলো
নেহা হাত দিয়ে নিজের শরীর বাঁচাতে চাইছে ঠিকই, কিন্তু একবারও জয়কে বাধা দেওয়ার চেষ্টা করেনি, কিংবা জয়ের হাতের তারটাকেও হাত দেয়নি। শুধু নিজের শরীরটাকে ঢাকার চেষ্টা করছে হাত দিয়ে। তবুও যেন নেহা ব্যর্থ। জয় মারছে আর বলছে, তুই আমার লাইফে এসে আমার জীবনটাকে হেল করে দিয়েছিস। কোন দুঃখে যে বাবার কথায় আমি তোর মতো ছোট লোককে বিয়ে করলাম আমি নিজেও জানি না। তোকে বারবার বলেছি, হয় আমার লাইফ থেকে অনেক দূরে চলে যা, নয়তো আমার চোখের সামনে আসবি না। তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না। তারপরেও কেন চোখের সামনে ঘুরঘুর করিস? হ্যাঁ বল, কেন চোখের সামনে ঘুরঘুর করিস? তোর জন্য আজ আমার এত সুন্দর শার্টটা ভিজে গেল। আমি জানি তুই ইচ্ছে করে এটা করেছিস, কারণ তুই চাস না আমি এই সুন্দর শার্টটা পরে মীরার সাথে দেখা করতে যাই। তুই তো জানতি এটা আমি মীরার সাথে ডেটিংয়ে যাওয়ার জন্য কিনে এনেছি, আর এই জন্যই তো পানি ফেলে ভিজিয়ে দিলি। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলেই জয় নিহার চুলের মুঠি ছেড়ে দিয়ে নিহার পেটে সচরে একটা লাথি দিল। লাথিটা এত জোরে ছিল যে নিহার তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ব্যথাটা যেন খুব জোরেই পেয়েছে নিহা। সাথে সাথে নিহা ব্যথায় কুকিয়ে উঠল। মা গো মা, আল্লাহ গো। নিহার এত আত্মনাদ, কিন্তু জয়ের কোনো ভাবান্তই হলো না এতে। বরং সে তেতে গিয়ে নিহার পাশে ফ্লোরে হাঁটু বিছিয়ে বসে নিহার মুখটা এক হাতে চেপে ধরে নিহার মুখের সামনে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, শোন, আজকের পর থেকে কোনো নাটক করার আগে 100 বার ভাববি। আর হ্যাঁ, পারলে আমার বাড়ি থেকেই চলে যাবি। তোকে রোজ রোজ দেখতে দেখতে আমি ক্লান্ত। বিশ্বাস কর তোর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। তুই কখন যে বুঝবি সেটা আল্লাহ মাবুদই জানে। তোদের মতো ছোট লোকদের এই একটাই সমস্যা, হাজারো কথা বললেও তোদের গায়ে লাগে না। তোর জন্য আমার মম আর ছোট বোনটা পর্যন্ত ড্যাডের কাছে বকা খায়। ফার্দার যদি এমন ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যাডের কাছে বকুনি খাই, তাহলে তোকে গলা টিপে মারতে আমি 2 বারও ভাববো না। কথাগুলো বলেই জয় নিহাকে ছেড়ে দিয়ে হাতের তারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর নেহা সেখানেই পড়ে রইল। প্রতিদিন মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন উঠে বসার চেষ্টাও করতে পারছে না। প্রতিদিনের তুলনায় আজ মারটা একটু বেশিই হয়ে গেছে। তার উপর ইলেকট্রিক তারের আঘাতগুলো যেন পুরো শরীরকে বিষাক্ত করে তুলেছে। আঘাতের তীব্র যন্ত্রণা সইতে না পেরে নেহার নাকের পানি আর চোখের পানি যেন একাকার হয়ে গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানিগুলো মোছারও যেন শক্তি পাচ্ছে না। আসলে তখন হাত দিয়ে তারের আঘাত থেকে শরীরকে বাঁচাতে গিয়ে তারের আঘাতগুলো সব হাতে পড়ায় হাতটাও এখন প্রচণ্ড যন্ত্রণা করছে। মারের আঘাতগুলো সব হাতে লালচে দাগ সৃষ্টি করেছে, যার ফলে হাতগুলোও প্রচুর ব্যথা করছে। নেহা কোনো রকম ওঠার চেষ্টা না করে সেখানেই শুয়ে রইল। বাবা মা, দেখো তোমাদের মেয়ে কতটা সুখে আছে। দেখো তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে। তোমরা তো সবসময় চেয়েছিলে তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিতে, আর দিয়েও ছিলে। তবে রাজপুত্র নয়, একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছো তোমাদের মেয়েকে, যার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই। তবে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো আমার সুখের জন্যই সব করেছিলে। কিন্তু কে জানতো আমি অনেক বড় হতভাগী। দিনের পর দিন যেই মানুষটার এত অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি, তার মনে আমার জন্য এইটুকু দয়া মায়া নেই। আজ আমি বুঝতে পেরে গেছি আমি শুধু মরিচিকার পেছনেই ছুটছি। ভালোবাসা সে তো দুর্লভ বস্তু। ঋতু খাবার টেবিলটা গুছিয়ে কিচেনে গিয়ে আরও কিছু টুকটাক কাজ করার পরেও যখন দেখলো নেহা আসছে না, তখন ঋতু মনে খটকা লাগলো। জয় তো ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো। দ্রুত কিচেন থেকে বেরিয়ে নেহার রুমের দিকে হাঁটা ধরলো আর মনে মনে ভাবতে লাগলো, নেহা ভাবি এখনো আসতেছে না কেন? ছোট সাহেব তো সেই কখন চইলা গেছে, না জানি আবারও মারছে কিনা। নয়তো ভাবি তো এতক্ষণে রুমে বইসা থাকতো না, এতক্ষণে খানা খাওয়ার জন্য নিচে নাইমা আসতো। আল্লাহ, নেহা ভাবি যেন ঠিক থাকে, নেহা ভাবি যেন কিছু না হয়। ঋতু মনে মনে এসব বলতে বলতে নেহার রুমে প্রবেশ করলো আর রুমে ঢুকেই হা হয়ে গেল। নেহা ফ্লোরে পড়ে আছে। ঋতু ভাবি বলে দৌড়ে নেহার পাশে গিয়ে বসে পড়ল। ভাবি, ভাবি গো, কি হয়েছে তোমার? এইভাবে ফ্লোরে শুয়ে আসো কেন? আবারও ছোট সাহেব মারছে তোমায়, তাই না? আমি জানতাম এমন কিছুই হইব। ওঠো ভাবি, আমি সাহায্য করতেছি তোমায়। আসো, বিছানায় গিয়ে শুইবা। ঋতু, আমার শরীরটা অসাড় হয়ে আছে,
উঠে বসার শক্তিটাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে আমার। আমি আর নিতে পারছি না এসব। আচ্ছা ঋতু, আমার একটা কথা রাখবে? কি কথা কও? আমি তোমার জন্য সব করতে পারবো। কও কি করতে হইব? আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবা? আমি রোজ মারগুলো আর সইতে পারছি না। তুমি আমাকে একটা বিষের বোতল এনে দাও। বিষ খেয়ে সবাইকে একেবারে মুক্ত করে দেই। আমি মরে গেলেই সবার ভালো হবে। আমি এসব কষ্ট আর সহ্য করতে পারছি না, সত্যিই পারছি না। ভাবি, এসব তুমি কি কইতাছ? এমন কইতে নেই। খবরদার এমন কথা আর কখনো কইবা না। তুমি মরবে কেন? মেয়ে বলে কি পয়সা গেছো নাকি? এসব কথা আর যেন না শুনি। আসো, বিছানায় নিয়ে যাই তোমায়। না ঋতু, ওই বিছানাটা আমার জন্য না। বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে। আমি এক তুমি এক কাজ করো, ওইখানে আলমারির পাশে একটা মাদুর আছে, ওটা বিছিয়ে দাও নিচে। নেহার কথা শুনে ঋতু যা বোঝার বুঝে গেল। তাই আর কোনো প্রকার না করে মাদুরটা বিছিয়ে দিয়ে নেহাকে ধরে মাদুরে শুয়ে দিল। তবে চিত হয়ে নয়, উপুর হয়েই শুয়েছে নেহা। কারণ তারের আঘাতগুলো পিঠে প্রচণ্ড পীড়া দিচ্ছে। চিত হয়ে শুলে তো আরও বেশি ব্যথা করবে। তুমি এভাবেই থাকো, আমি মুভ লইয়া আইতাছি। বলেই ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নেহাও কোনো রকম প্রত্যুত্তর না করে সেভাবেই শুয়ে রইল। একটু পরেই ঋতু মুভ নিয়ে ফিরে আসলো। তারপর নেহার পাশে বসে পিঠ থেকে শাড়িটা সরিয়ে ব্লাউজের হুকগুলো সব খুলে ফেললো। আর সবগুলো হুক খুলতেই ঋতু আঁতকে উঠলো। কারণ নেহার কোমর থেকে শুরু করে মাথার ঝুঁটি পর্যন্ত পুরো পিঠটাতে চিকন চিকন দাগ হয়ে আছে। ফর্সা পিঠটা যেন কালচে হয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে তো চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে। ঋতু এতক্ষণ রিহার হাতের দিকে দাগগুলো খেয়াল করেনি। এখন হঠাৎ হাতের দিকে চোখ যেতেই ঋতু আরও বেশি অবাক হলো। দুই হাতে প্রচণ্ড রকম দাগ হয়ে গেছে। নেহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুরও যেন চোখে জল চলে আসলো। নেহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নেহার পিঠের ক্ষতগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। নেহার পিঠে মুভ স্পষ্ট করাতেই নেহা মা গো বলে বালিশের কভার খামচে ধরল। হয়তো আঘাতযুক্ত স্থানে মুভ লাগায় যন্ত্রণা করছে বেশি। ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত গলায় বলল, তোমাকে এত করে কই এই বাড়ি থাইকা সইলা যাও। কেন পইরা আসো এখানে? কেমন পশুর মতো মারছে? এইভাবে কেউ মারে? কোনো জানোয়ারও তো এমন করে কাউরে মারে না। পুরো পিঠ লাল হইয়া গেছে। কেন যে আমার কথা শোনো না? কথাগুলো বলছে আর নেহার পিঠে মুভ লাগাচ্ছে ঋতু। নেহা কিচ্ছু বলল না, কারণ কিছু বলার মতো নেই তার। কোমরে আর পিঠে মুভ লাগানো শেষ হলে হাতেও মুভ লাগিয়ে দিল ঋতু। নেহাকে সে খুব ভালোবাসে, তাই তো এই মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না। নেহার গায়ের প্রতিটা আঘাতের ব্যথাই যেন নিজের গায়ে অনুভব করে ঋতু। ভাবি, হুম। আজ কে দিয়ে এমন মারছে কৌতো? আজকের গুলো বেল্টের দাগ না, কেমন চিকন চিকন দাগ হইয়া গেছে দেহ। আজ নিশ্চয়ই অন্য কিছু দিয়ে মারছে। কি দিয়ে মারছে কৌতো? বেশি কিছু দিয়ে মারেনি, ইলেকট্রিক তার দিয়ে মেরেছে, তাই এমন চিকন চিকন দাগ হয়ে গেছে। কি? কারেন্টের তার দিয়ে মারছে? উনি কি মানুষ নাকি জানোয়ার? এমন করে বলছো কেন ঋতু? মানুষ কখনো জানোয়ার হয় না। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এমন করে বলতে নেই। আরে রাহো তো তোমার নীতি কথা। কারেন্টের তার দিয়া কেউ মারে? কেউ বড় অপরাধ করলেও তাই এমন করে মারে না। আর তুমি দোষ না করেও তোমাকে এমন করে মারলো। কোনো চোর ধরা পড়লেও তো এমন করে মারে না। তোমাকে কি করে এমনভাবে মারলো? ওই মীরা না টিরা, ওই শাকচুন্নিটার জন্যই এমন করতেছে তোমার সাথে। নির্ঘাত শাকচুন্নিটা কান হাড়ি করে তোমার নামে, তাই তো রোজ রোজ এমন করে মারে। বাদ দাও এইসব। তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো, যাও গিয়ে খেয়ে নাও। আমার খাওয়ার কথা চিন্তা করতেছো? তুমিও তো কিছু খাও নাই এখন পর্যন্ত। তোমার জন্য খাবার নিয়ে আসি। না রে বোন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তলপেটটায় ভীষণ ব্যথা করছে। তার মানে পেটেও মেরেছে? দেখি, এদিকে ফিরো তো। আরে না, পেটে মারেনি, এমনিই ব্যথা করছে হয়তো। তুমি বরং যাও, গিয়ে নাস্তা করে নাও। এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। আমি এখন ঠিক আছি, আমার জন্য তোমার টেনশন করতে হবে না। আমাকে খাইতে কইতেছে, নিচে খালি পেটে থাইকে আমারে কইতেছে এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। তুমি শুইয়া থাকো, আমি তোমার জন্য সহ খাবার নিয়ে আইতেছি। ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও নিহার পাশে এসে বসলো।
বলেই নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নেহার ডেকেও কোনো লাভ হলো না। নেহার ডাক শুনেও না শোনার ভান করে চলে গিয়েছে ঋতু। নেহা লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেইভাবেই শুয়ে রইল। কে জানে আর কতদিন এমনভাবে সহ্য করতে হবে ওকে। আল্লাহ যে কখন এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে ওকে, সেটা আল্লাহই ভালো জানেন। খানিক বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু নেহার পাশে এসে বসতেই নেহা বলে উঠল, ঋতু, তুমিও না। আমি তো বলেছি আমার খেতে ইচ্ছে করছে না, তারপরও শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন? বেশি কথা কইও না তো। আসো, আমি সাহায্য করতেছি। উঠে বসতে, অল্প করে হলেও খাইয়া লও। আমি ওষুধ নিয়ে আইতাছি। খাবার না খাইলে ওষুধ খাইতে পারবা না আবার। বলেই ঋতু নিহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসতেই সাহায্য করলো। নিহাও জানে এখন ঋতুকে কিছু বললেও সে শুনবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে ঋতুর সাহায্যে উঠে বসলো। নাস্তা করা শেষ হলেই ঋতু নিহাকে ওষুধ খাইয়ে দিল। তারপর নিহাকে শুয়ে থাকতে বলে সে প্লেট নিয়ে চলে গেল। ঋতু চলে গেল, নিহা আবারও শুয়ে পড়ল। এতক্ষণ ঋতু ছিল বলে দাঁতের দাঁত চেপে পেটের ব্যথাটা সহ্য করলেও এখন যেন আর সহ্য করতে পারছে না নেহা। তল পেটটা চেপে ধরে টুকরে কেঁদে উঠল সে। পেটের মধ্যে যেন সব কিছু দলা পাকিয়ে একসাথে হয়ে যাচ্ছে। আসলে জয় লাথিটা এমনভাবে মেরেছিল যে সোজা তল পেটে গিয়ে লেগেছে। আর লাথিটা এত জোরে ছিল যে নেহার মনে হলো লাথিটা খেয়ে আর পুরো শরীরের শক্তি মুহূর্তেই কমে গেছে। ঋতুকে তখন মিথ্যা বলার কারণ হচ্ছে নেহা জানে ঋতু পেটে লাথি দেওয়ার ব্যাপারটা জানলে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়তো। তাই নেহা ইচ্ছে করে ওকে মিথ্যে বলেছে যে পেটে মারেনি। নেহা ঘন্টা দুয়েকের মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো, তখন আর শুয়ে থাকতে পারলো না। কোনো মতে শোয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। রায়হান সাহেব আর জয় দুপুরে খেতে না আসলেও শায়লা বেগম আর জেসির জন্য টাইমলি রান্না করে রাখতে হয়। ঋতু তখন রান্নাঘরে তরকারি কাটছিল। নেহাকে রান্নাঘরে আসতে দেখে ঋতু অবাক হয়ে বলল, ভাবি তুমি এখানে শুয়ে না থাইকে এখানে আইতে কইছে কে? বারে, রান্না করতে হবে না? শুয়ে থাকলে কি করে হবে? ভাবি তুমি আসলে কি কও তো, নিজের শরীরের জন্য বিছানা থেকে উঠতে পারতাছ না, আর এখন আইসো রান্না করতে? তুমি কি মানুষ নাকি রোবট সুফিয়া? নেহা গিয়ে ঋতুর পাশে একটা মোড়া টেনে বসে পড়ল। তারপর হেসে বলল, আমি মানুষই, রোবট নই, বুঝলি? এখন একটু ভালো লাগতেছে তাই উঠে আসলাম। আর তাছাড়া মা আর জেসি যদি জানতে পারে আমি রান্না না করে তুমি করতেছো, তাহলে বুঝতেই পারছো কি হবে। তাই বলে তুমি এই শরীর নিয়ে রান্না করবে? কপাল খারাপ হলে তো করতেই হবে, তুমি টেনশন করো না, আমি এখন ঠিক আছি। সে তো দেখতেই পাইতেছি, এমন ভালো আছো যে এখনো ভালো করে হাঁটতেই পারতেছ না। আর গরমের মধ্যে এমন লম্বা হাতা ব্লাউজ পরে আসো কেন? শীত তো রাতে লাগে, এখন তো গরম পড়তাছে। হাতের আঘাতগুলো যাতে বড় সাহেবের চোখে না পড়ে তার জন্যই এমন লম্বা হাতা ব্লাউজ পরছো, তাই না? বাবা দেখলে প্রবলেম হয়ে যাবে অনেক। সামান্য যদি চোখেও পড়ে না, তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। আর আমি চাই না আমার জন্য এমন কিছু হোক। ঋতু তাচ্ছিল্য হাসলো, হেসে বলল, পুরো বাড়ি মাথায় তুলবে বলেই আঘাতগুলো ঢাইকা রাখতেছ, নাকি ছোট সাহেবকে বাঁচাইতে চাইছো? কোনটা? আমার তো মনে হচ্ছে বড় সাহেব যেন ছোট সাহেবের এই কুকীর্তিটা না দেখে, তার জন্যই তুমি এমন লম্বা হাতা ব্লাউজ পরেছ। নেহা কিছু বলল না, কারণ ঋতুর কথাগুলো একদম ঠিক। তাই ঋতুর কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না নেহা। কী বা বলবে এটা, যে যেই মানুষটা ওকে রোজ পশুর মতো মারে, তাকে সে এখনও ভালোবাসে, আর তাকে বাঁচানোর জন্যই সে এমন করছে। নেহা কিছু না বলে কাজে হাত লাগাতে চাইলেই ঋতু বাধ সাধল। ভাবি, একদম কিছুতেই হাত লাগাবে না, যেভাবে বইসা আসো সেইভাবেই বইসা থাকো। মানে হাত না লাগালে কাজ করব কি করে? রান্না করতে হবে না? তোমার কিচ্ছু করতে হইব না, আমি সব কইরা নিব আজ। তুমি শুধু বইসা বইসা আমাকে দিক নির্দেশনা দাও। কি বলো এসব? তুমি একা হাতে পারবে না সব কাজ করতে, আমাকেও করতে দাও। একদম না, আমি পারবো করতে। তুমিও তো আমার শরীর খারাপ লাগলে তখন একা হাতে সামলাও। এখন তাহলে আমি কেন পারবো না? আমার কথা আজ শুনতেই হইব তোমায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি একদম চুপচাপ বইসা থাকো।
নিহা আর কোনো উপায় না পেয়ে অগত্যা বসে রইল। তবে একেবারে হাত তুলে বসে থেকেছে তাও কিন্তু নয়। ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে, কারণ নিহা বসে বসে কাজ দেখার মতো মেয়ে না। কেউ কাজ করবে আর সে বসে বসে দেখবে, এমন হতেই পারে না। নিহা বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও সে কখনো নিজেকে আলালের ঘরের দুলালি ভাবেনি। সবসময় মায়ের হাতে হাতে কাজ করত, সবসময় নিজেকে সব কিছুতে মানিয়ে নিতে পারার মতো করে গড়ে তুলত। এমনকি মাকে কাজ করতে না দিয়ে ঘরের কাজগুলো নিজে করার চেষ্টা করত। আর এই জন্যই হয়তো এখানে এসে এমন একটা পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি নিহার। রান্নাটা শেষ হয়ে এলে নিহা রুমে গিয়ে গোসল করে নামাজ পড়তে বসলো। ঋতুও গোসল শেষ করতে গিয়েছে। নিহা ধর্মীয় দিকগুলো বরাবরই খুব ভালোভাবে পালন করে। যাই হয়ে যাক, নামাজটা যেন কিছুতেই বাদ দিতে চায় না নিহা। নামাজ পড়ে শায়লা বেগম আর জেসিকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিল নিহা আর ঋতু। শায়লা বেগম আর জেসি সকালের দিকে তেমন বাহিরে যায় না, বেশিরভাগ বিকালের দিকেই বাহিরে যায়। আর তাও সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসে, কারণ রায়হান সাহেব মেয়ে আর স্ত্রী এমন বাহিরে যাওয়াটা পছন্দ করেন না। তাই ওনার ভয়ে শায়লা বেগম আর জেসিও বাহির থেকে সন্ধ্যার আগে আগেই ফিরে আসে, যেন রায়হান সাহেব কিছু বুঝতে না পারেন। নিহা দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল, আর শুয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো সন্ধ্যার আগ মুহূর্তে। নিহার ঘুম ভেঙে জানালার দিকে চোখ যেতেই অবাক হলো, অন্ধকার হয়ে আসছে। তাহলে কি সন্ধ্যা হয়ে গেছে? দ্রুত সামনের দেওয়াল ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিল নিহা। 5:10 বাজে, তার মানে আসরের নামাজের টাইম চলে গেছে। কারণ এখন দিন ছোট হয়, আসরের আজান 4টার আগেই দিয়ে দেয়। আর তাই এখন পড়লেও কাঁচা পড়তে হবে। নিহা নিজের উপরই রাগ হলো। থুর, কেন যে শুতে গেলাম, না শুনলে তো আর ঘুম আসতো না। ঘুমিয়ে পড়ায় এখন নামাজটাও কাজা হয়ে গেল। কি করা যায়, মাগরিবের নামাজের সময় পড়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। আর কিছু সময় পরেই তো মাগরিবের আজান দিবে। উঁচু বানিয়ে রাখলে আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে পারবে। এই ভেবে নিহা একেবারে উঁচু করে ওয়াশরুম থেকে বের হলো। খানিক বাদে মাগরিবের আজান দিতেই নিহা আসর আর মাগরিবের নামাজ একসাথে আদায় করে নিল। নামাজ পড়ে নিহা আর রুমে বসে থাকলো না, রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ঋতু ওখানেই ছিল। নিহাকে আসতে দেখে হেসে বলল, ভাবি ঘুম ভাঙছে? আসরের সময় পেরিয়ে গেছে। তুমি আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আসরের নামাজটা সহ এখন একসাথে পড়তে হয়েছে। শীতের দিনে ঘুমানোতে গাটাও ম্যাচ ম্যাচ করছে। আমি ইচ্ছে কইরাই ডাকিনি, কারণ ব্যথার ওষুধ খাইলে ঘুম হয় খুব। তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হইব না। এই জন্যই তো রুমে গিয়ে তোমাকে ঘুম থেকে ফেরত আসলাম। তবে নামাজের কথা মনে ছিল না, তার জন্য দুঃখিত। নামাজের কথা মনে থাকলে ডাইকা দিতাম। আচ্ছা, তোমার না গা ম্যাচ ম্যাচ করতেছে বলছিলা, এই নাও তোমার জন্য চা বানিয়ে রেখেছি। তুমি আইলে একসাথে খাবো বলে। তাই নাকি? হ্যাঁ, থ্যাঙ্কস। এই মুহূর্তে চাটা খুব প্রয়োজন ছিল। আমি জানতাম, তাই তো বানাইয়া রাখছি। নিহা মুস্কি হেসে ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিল, তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ঋতু, হ্যাঁ কও ভাবি। তোমার ম্যামরা কি এসেছে? না ভাবি, নবাবের বেটিগুলো এখনও আসে নাই। হয়তো ওদের মামিয়ের এখনও ঘোরা হয় নাই। আইব হয়তো ওদের পার্টি টাটি শেষ হলে। ভাগ্যিস বড় সাহেব শক্ত মানুষ ছিলেন, নয়তো ওনাকে ওরা মামিয়ে তো নাকে দড়ি দিয়ে ঘোরাতো। বিশ্বাস করো ভাবি, আমি বড় সাহেবের জন্য মনে মনে অনেক দোয়া করি, যেন উনি অনেক বছর বাঁচেন। বড় সাহেব সত্যি অনেক ভালো একজন মানুষ। তুমি ঠিকই বলেছ, বাবার মতো মানুষ হয় না। উনি সত্যি অনেক বড় মনের একজন মানুষ। উনি আছেন বলেই হয়তো আমি এই বাড়িতে এখনো টিকে আছি। উনি না থাকলে তো এই বাড়ির কাজের মেয়ে হিসেবেও আমি থাকতে পারতাম না। মানুষটা সত্যি অনেক ভালো। চা খাওয়া শেষ হলে নিহা আর ঋতু হাতে হাতে রাতের রান্নাটা করে নিল। যদিও নেহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না না করার জন্য, কিন্তু নেহা কোনো বাধা শোনেনি। কারণ তার একটাই কথা, সে এখন পুরোপুরি সুস্থ, আর তাই রান্নাটা সে করবে। ঋতু শেষমেশ আর কিছু বলতে না পেরে নিহার কাছে হার মেনে নিল। রান্নাটা শেষ করে যখন নিহা আর ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ নিজ রুমে যেতে নিচ্ছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। মা মেয়ে দুজনকে দেখে ঋতু মনে মনে 1000টা গালি দিয়ে দিল মুহূর্তেই। কারণ ওদের শুনিয়ে শুনিয়ে তো আর গালি দিতে পারবে না।
তাই মনে মনেই রাগটা ঝাড়ছে। আর ঋতুর রাগের একটাই কারণ, তা হচ্ছে ওরা মা মেয়ে এখন আবার ওর নেহা ভাবিকে রান্নাঘরে পাঠাবে ওদের জন্য মূল্যবান কফি বানানোর জন্য, যেটা ঋতুর মোটেও পছন্দ না। মেয়ে মানুষ হয়ে অন্য মেয়েকে দিয়ে ছেলেদের মতো এটা ওটা করাতে লজ্জা লাগে না ওদের? এক কাপ কফিও কি ওরা মা মেয়ে করে খেতে পারে না? নেহা ভাবিকে দিয়েই কেন সব করায়? এই জন্যই ঋতু ওদের উপর যত রাগ। ঋতুর ধারণাই ঠিক হলো। ঘরে ঢুকেই জেসি নেহাকে ডেকে ধাম্বিক স্বরে বলে উঠল, এই যে ভাবি সাহেবা, এখনই আমার আর মমের জন্য 2 কাপ কফি নিয়ে এসো তো। আমরা রুমে যাচ্ছি, কফিটা যেন তাড়াতাড়ি আসে, মিস ছোট লোক। বলেই মামিয়ে দুজনেই গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়িতে উঠে নিচেতে রুমে চলে গেল। নেহা আর কোনো উপায় না পেয়ে লম্বা একটা শ্বাস ফেলে আবারও কিচেনের দিকে যেতে লাগলো। কারণ ওদের কথা মতো যদি এখন কফি নিয়ে না যাওয়া হয় তাহলে কথাটা জয় বাড়ি আসার আগেই ওর কানে পৌঁছে যাবে। আর জয় বাড়ি এসে কি করবে সেটা নেহা ভালো করেই জানে। নেহাকে কিচেনের দিকে যেতে দেখে ঋতু দৌড়ে এসে নেহার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, ভাবি একটা কাজ করতে পারবা? নেহা কিচেনে ঢুকতে ঢুকতে বলল, কি কাজ? ঋতু এবার আরেকটু নেহার গা ঘেঁষে আস্তে করে বলল, তুমি ওদের মামিয়ের কফির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিতে পারবে? নেহা অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি এসব কি বলো? আমি ওদের কেন মারবো? কেন আবার? ওই নবাবের বেটিগুলো যে তোমাকে রোজ রোজ কথা শোনায় আর মায়ের খাওয়ায়, এই জন্যই। আমার তো ইচ্ছে করতেছে এমনই গিয়া দুইটারে গলা টিপা মাইরা ফেলি, যেমন মা তেমন তার মেয়া। রাক্ষসী ডাইনি কোথাকার। নেহা কফি বানানোয় মনোযোগ দিয়ে বলল, ঋতু এইভাবে বলতে নেই। মানুষ কখনো রাক্ষস ডাইনি এসব হয় নাকি? মানুষ মানুষই হয়। আর তাছাড়া তুমি জানো না মানুষকে হত্যা করার কথা ভাবাটাও পাপ? আরে রাখো তো এইসব জানাজানি। তোমার মতো আমার অত জানতে হইব না। ওদের আমি দুই চোখে সহ্য করতে পারি না। ভাগ্যিস আমাকে বড় সাহেব তোমাকে আনার পর এনেছে, নয়তো আগেই জানলে তো আমি একদিনও থাকতাম না এই বাড়িতে। ঋতুর কথা শুনে নেহা হাসলো, হেসে বলল, ঋতু তুমিও না মানুষের বিরুদ্ধে এমন রাগ পুষে রাখতে নেই। আচ্ছা তুমি যাও, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। এই বলে গানটা গাইতে গাইতে ঋতু চলে গেল কিচেন থেকে। নেহা ঋতুর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা সত্যি অনেক ভালো, ওকে নিজের বোনের মতো করে ভালোবাসে সব সময়। কফি বানানো হলে নেহা 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসি রুমে গেল। মা আসবো? শায়লা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এসেছিস? এতক্ষণ লাগে 2 কাপ কফি আনতে? ওইখানে রেখে যা। শায়লা বেগমের কথা শেষ হতে না হতেই জেসি বলল, আরে মম, ইউ নো হোয়াট ভাবিজি, আমার আজ অসুস্থ, তাই হয়তো কফি আনতে একটু লেট হয়ে গেছে। আফটার অল আজ ভাইয়ের আদরটা একটু বেশি হয়ে গেছে যে। শায়লা বেগম অবাক হয়ে মেয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। জেসি মায়ের চাহনিটা বুঝতে পেরে হেসে বলল, মম, তুমি তো জানো না আজ ভাবিকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। তুমি দেখলে শুধু চেয়ে থাকতে। কেন, কি দিয়ে মেরেছে আজ? জয় তো সচরাচর বেল দিয়ে মারে, আজ কি নতুন কিছু দিয়ে মেরেছে? ওহ মম, মেরেছে কেন বলছো? বলো কি দিয়ে আদর করেছে। নেহা ওদের মামিয়ের বিদ্যুৎগুলো আর নিতে না পেরে ট্রাইটা সেন্টার টেবিলের উপরে রেখে যখনই বেরোতে গেল তখনই জেসি বাদ সাজলো। আরে ভাবিজি কই যাও? আমাদের কথা বুঝি সহ্য হচ্ছে না? আগে মমকে তো বলে যাও তোমাকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। নেহা কিছু না বলেই মাথাটা নিচু করে রাখলো, কারণ ওর যে কিছু বলার মতো নেই। জেসি আবারও বলল, জানো মম, আজ ভাইয়া ভাবিজিকে ইলেকট্রিক তার দিয়ে মেরেছে। শায়লা বেগম অবাক হয়ে বললেন, তুই কি করে জানলি? আরে ভাইয়া যখন মারছিল আমি তখন ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম। তাই নাকি? হুম। বাহ, আমার যে কি খুশি লাগতেছে না। কি রে ছোট লোকের বাচ্চা, প্রতিদিন মার খেয়েও তোর এই বাড়িতে থাকার শখ মিটছে না, তাই না? কেন পড়ে আছিস তুই এখনো? সেটাই বুঝতে পারতাছি না। চলে যা এই বাড়ি থেকে। তুই গেলে আমি আমার ছেলের জন্য মীরাকে আনতে পারবো। তোর মতন ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হওয়ার? মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার। তুই যত তাড়াতাড়ি বিদায় হবি
এই বাড়ি থেকে ততই তাড়াতাড়ি তোর ভালো হবে। এভাবে মামিয়ে মিলে আরও 10 থেকে 15 মিনিট কথা শোনানোর পর নিহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারল। তাও আবার রায়হান সাহেব এসেছে বলে নিহার যেন বুক ফেটে কান্না আসছে। আজ স্বামী নামক মানুষটি ওর নয় বলে সবাই কথা শোনাতে পারছে। যদি স্বামী নামক মানুষটি অর হতো তাহলে কারো কিছু বলার সাধ্য থাকতো না। একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুরবাড়িতে কাটিয়ে দেয় সে হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটাই যদি নিচের না থাকে তাহলে জীবনটা যেন মেঘে ঢাকা আকাশ। রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকলো নিহা। জয় আগেই খেয়ে চলে এসেছে রুমে আসতেই ব্যালকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নিহা। নিহার বুঝতে দেরি হলো না জয় মীরার সাথে কথা বলছে। নিহা লম্বা একটা শ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। জয় তখনও কথা বলছে মীরার সাথে। কথাগুলো একটু বড় বড় করে বলায় নিহার কানে অনায়াসে এসে পৌঁছাচ্ছে জয়ের কথাগুলো। ওহ কামন মীরা, তুমিও না এত টেনশন করো কেন বলো তো? আমি তোমার ছিলাম আর এখনও তোমারই আছি, ভবিষ্যতেও তোমারই থাকবো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, বুঝলে? আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি ভেঙে গুড়িয়ে দিব। জয়ের কথা শুনে মীরা তাচ্ছিল্য হেসে বলল, হাসালে আমায়। এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দিবে না? অলরেডি একজন এসে বসে আছে, তারপরেও এ কথা কিভাবে বলো তুমি? হা হা হা, তুমি কি ওই গেও ছোট লোকটার কথা বলছো? ডোন্ট ওয়ারি ডিয়ার, খুব তাড়াতাড়ি ক্লোজ করব ওর চ্যাপ্টারটা। তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? ওকে তো আমি শুধুমাত্র ড্যাডের জন্যই সহ্য করছি, নয়তো কবেই রাস্তায় ছুঁড়ে মারতাম। এনিওয়ে আজ রাখছি, কাল দেখা হবে। সি ইউ। সেম টু ইউ। জয় হেসে কল কেটে দিল। নিহার সাথে যত রাগারাগিই করুক বা যত মন খারাপই থাকুক, মীরার সাথে কথা বললে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বললে যেন সব মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিচের চেয়েও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনে নিহার চোখ থেকে দুপোটা জল কাল বেরিয়ে গড়িয়ে পড়ল। যদিও এসব নিহা রোজই শোনে, কিন্তু তবুও যেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এইসব কথাগুলো বলতে শোনে ততবার মনে হয় নিহা কথাগুলো এই প্রথম শুনছে। জয় কি আসলেই ওকে ছুঁড়ে ফেলে দিবে ওর লাইফ থেকে? নিহাকে কি সত্যি ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে? কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলেই সেই মেয়েটার স্থান কোথাও হয় না, এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে সে যাবে কোথায়? বাবার বাড়িতে গিয়েও তো থাকতে পারবে না। সমাজ, পাড়া, প্রতিবেশী সবাই বাবা মাকেই কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দিবে সবাই। তখন কি হবে ওর? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সময় বহমান, সময় তার নিজস্ব গতিতেই চলে। কেউ সময়কে ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না, চাইলেও ধরে রাখা সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের জীবনও থেমে থাকে না, নিহার জীবনও থেমে থাকছে না। ভালো খারাপের মধ্য দিয়ে চলে যাচ্ছে তার জীবন। মাঝখানে কেটে গিয়েছে আরও মাসখানেকের মতো। শাশুড়ি ননদের বাজে কথা আর জয়ের রোজ মার খাওয়াতেই পার হচ্ছে নিহার দিন। আজকাল নিহার নিজের জীবনের প্রতি রাগ হয় খুব। কেন যে সে এখনো বেঁচে আছে আর কেন যে সে মরে যাচ্ছে না, এই ভেবেই নিজের উপর রাগ হয়। কখন যে আজরাইল ওকে চোখে পড়বে সেই দিনের অপেক্ষায় আছে সে। নিজের এই অভিশপ্ত জীবনটার উপর সে খুবই বিরক্ত। সময়টা সন্ধ্যা 7টা। প্রতিদিনের মতো আজও নিহা আর ঋতু সবে রাতের রান্নাটা শেষ করে যে যার রুমে গিয়েছে। নিহা রুমে এসেই ওয়াশরুমে ঢুকে গেল। রান্না করে এসে হাত মুখ না ধুলে যেন নিজেকে ময়লা ময়লা লাগে। খানিক বাদেই ঈশার আজান হবে, তাই নিহা হাত মুখ ধোয়ার সময় একেবারে উঁচু করে বেরিয়ে আসলো। তারপর কিছু সময় কুরআন তেলাওয়াত করে ঈশার আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিল। 8টার দিকে রায়হান সাহেব বাসায় ফিরলেন। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল, আর নিহা ওদেরকে কফি দিচ্ছিল। আজ কেন যেন মা মেয়ে সন্ধ্যায় কফিটা দিতে নিষেধ করে, এখন টিভি দেখার সময় দিতে বলল। নিহাও তাই করলো। রায়হান সাহেব এসে কারোর সাথে কোনো কথা না বলেই বরং সিঁড়িতে উঠতে উঠতে নেহাকে উদ্দেশ্য করে বললেন, নেহা, মা আমার জন্য এক কাপ চা নিয়ে রুমে আয় তো। বলে রায়হান সাহেব দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিহা ও শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট 5 পর নিহাকে চা বানিয়ে রায়হান সাহেবের রুমে গেল। বাবা আসবো?
রায়হান সাহেব তখন ফ্রেশ হয়ে এসে সবে বিছানায় বসেছিলেন। নিহার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালেন, হেসে বললেন। আয় মা, ভিতরে আয়। অনুমতি নিয়ে আর কি আছে? নেহা ধীর পায়ে হেঁটে রায়হান সাহেবের সামনে গিয়ে চায়ের কাপটা রায়হান সাহেবের দিকে এগিয়ে দিল। এই নিন বাবা আপনার চা। রায়হান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বললেন। বসো মা, তোর সাথে কিছু কথা বলার আছে। নেহাও কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রায়হান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন। নেহা, মা তোকে একটা কথা। আমি জানি বাবা, আপনি যখন চা নিয়ে রুমে আসতে বলেছিলেন তখনই বুঝেছিলাম আপনি কিছু বলবেন, নয়তো চা তো আপনি নিচে গিয়েও খেতে পারতেন। আপনি আগে চাটা শেষ করুন, তারপর যা বলার বলবেন, নয়তো আপনি কথা বলা শুরু করলে চায়ের কাপটা একপাশে রেখে কথা বলতেই মনোযোগ দিবেন, তখন চায়ের কথা মনেই থাকবে না আপনার। তাই আগে চাটা খেয়ে নিন, আমি এখানেই আছি। রায়হান সাহেব হাসলেন। মেয়েটা ওনার সব কিছু খেয়াল রাখে, ওনার কোন জিনিস কেমন করে চায় সবই যেন না বলতেই বুঝে যায়। আর এই জন্যই তো এই মেয়েটাকে উনি এত ভালোবাসেন। চা শেষ হতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপরে রেখে নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। নেহা ও শ্বশুরের সিরিয়াসনেস দেখে মনোযোগ দিয়ে চেয়ে রইল শ্বশুরের মুখ পানে কি বলে তা শোনার জন্য। রায়হান সাহেব কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠলেন। নেহা মা, আমি আজ অনেক আশা নিয়ে একটা কথা বলবো তোকে। আশা করি তুই আমাকে নিরাশ করবি না। কি কথা বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনার কথা রাখবো। কি কথা বলুন। মা, জয় তো তোর সব কথা শোনে। তোকে বিয়ে করার পর থেকেও অনেক বদলে গিয়েছে। আমার আগের বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগে ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই কিছু বললে সে না করবে না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা এক হাতে সামলানো কতটা কষ্ট বুঝতেই তো পারছিস। আর তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা করুক। আমি জানি ও তোর কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল। চাইলেই আমি বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজ থেকে আমাকে এসে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বলে। বল মা, আমার এই কথাটা আবদার রাখবি তো? বলতে বলতে রায়হান সাহেব নিহার সামনে হাত জোর করে ধরলেন। নিহা তো শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ। এই মুহূর্তে সে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুই বুঝতে পারছে না। কারণ সে নিশ্চিত যদি এই কথাটা জয়কে বলে তাহলে ওর গায়ে হাত তুলতে জয় দুইবার ভাববে না। কিন্তু রায়হান সাহেবও তো কোনো দোষ নেই, উনি তো চাইতেই পারেন ওনার ছেলেও যেন অন্য 10টা ছেলের মতো বাবার বিজনেস দেখাশোনা করে। উনি তো জানেন না ওনার ছেলে বউয়ের সাথে কেমন আচরণ করে। আর তার কারণ হচ্ছে নিহাই এই সম্পর্কে শ্বশুরকে কিছুই জানায়নি। আর জয়ও বাবার সামনে বরাবরই ভদ্র আর সুশীল একজন ছেলে। তাই জয়ের নিহার সাথে করা আচরণগুলো সহজেই রায়হান সাহেবের অগোচরে থেকে যায়। ফলে রায়হান সাহেব মনে করেন ওনার ছেলে বউকে অনেক ভালোবাসে। নিহার বুঝেই আসছে না বাবাকে কিভাবে বলবে যে জয়কে সে এই কথাটা বলতে পারবে না, কারণ জয় কিছুতেই ওর কথা শুনবে না, উল্টো ওকে আরও মারধর করবে। কিন্তু রায়হান সাহেবকেও তো না বলারও উপায় নেই, কারণ রিহা যদি জয়কে কথাটা বলতে পারবে না বলে তাহলে হয়তো রায়হান সাহেব সন্দেহ করবেন। নিহা দিক বেদিক শূন্য হয়ে যখন কি বলবে ভাবছিল তখন রায়হান সাহেব আবারও বলে উঠলেন। কি হলো মা, কিছু বলছিস নাকি যে? পারবি না এই বুড়ো বাপটাকে একটু রেস্ট দিতে? কেন পারবো না বাবা, আমি বলবো জয়কে। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন আপনার ছেলে কাল সকালেই নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিস যাওয়ার কথা। আমার উপর ভরসা রাখুন। নিহার কথা শুনে রায়হান সাহেবের মুখে প্রশস্ত হাসি ফুটলেন। নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন। থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই তো ওর মাকে না বলে কথাটা তোকে দিয়েই বলাচ্ছি। কাল সকালের অপেক্ষায় রইলাম তাহলে। আচ্ছা বাবা, আমি তাহলে আসছি, আপনি কিছু সময় বিশ্রাম নিন। আচ্ছা মা। নিহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রায়হান সাহেবের রুম থেকে। তবে মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিভাবে সে এই কাজটা করবে, কিভাবে জয়কে বলবে যে ও যেন এদিক সেদিক না ঘুরে বাবার বিজনেসটা দেখাশোনা করে, কিভাবে বলবে এসব। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলেই নেহা আর ঋতু
ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। তারপর কিচেনের কিছু টুকটাক গুছগাছ করে নিজেদের রুমে চলে গেল। নেহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নেহা, কারণ সে তো এই সময় ব্যালকনিতে ড্রিঙ্কস করে। পর মুহূর্তে মদের ঘ্রাণ নাকে আসতেই মনে পড়ল আজ তো সে প্রতিদিনের থেকে একটু দেরি করেই রুমে এসেছে। হয়তো এই সময়ের মধ্যেই জয়ের ড্রিঙ্কস করা হয়ে গিয়েছে। নেহাকে রুমে আসতে দেখেই জয় এক নজর নেহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টিপায় মনোযোগ দিল। জয় ড্রিঙ্কস করার পরেও এমন নর্মালভাবে থাকে যে ওকে দেখে বোঝার উপায় নেই ও একটু আগেই ড্রিঙ্কস করেছে। নেহা মনে মনে সাহস সঞ্চয় করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শ্বশুরের বলা কথাটি বলার জন্য বার কয়েক মুখে এনেও যেন আবারও ভেতরে ঢুকিয়ে ফেলল। নেহার যেন মুখ দিয়ে বের হতে চাইছে না কথাটা, কিন্তু ও যে রায়হান সাহেবকে কথা দিয়েছে জয়কে বুঝিয়ে বলবে বলে। নেহা বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ভীতু গলায় বলল, শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। জয় জানতো নেহা ওকে কিছু বলার জন্যই এখানে দাঁড়িয়েছে, তাই তো মোবাইলের দৃষ্টি রেখেও কর্ণপাতটা নেহার দিকেই রেখেছিল। নেহার মুখ থেকে কথা বেরিয়ে আসতেই সে মোবাইলটা বালিশের পাশে রেখে নেহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নেহাকে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল, তারপর ঝাঝালো কণ্ঠে বলল, কথা কি আমাকে বলবি নাকি ফ্লোরকে বলবি? নেহা চমকে তাকালো, আমতামতা করে বলল, মানে? না মানে ফ্লোরের দিকে তাকিয়ে বলছিস তো, তাই ভাবলাম কথাটা কাকে বলতে চাইছিস, আমাকে না ফ্লোরকে? নেহা এবার ফাঁকা একটা ঢোক গিলে বলল, আপনাকেই বলার ছিল। বল কি কথা? তার আগে আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন, রেগে যাবেন না প্লিজ। নেহার কথা শুনে জয় বেশ বিরক্ত বোধ করলো, রাগী কণ্ঠে বলল, ন্যাকামি না করে কি বলবি বল। নেহা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এবার বলতে শুরু করলো, আসলে বলছিলাম যে দেখুন, বাবার বয়স হয়েছে, ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি আমার এটা বলার অধিকার নেই, আর এটাও জানি আপনি আমার কথা রাখতে বাধ্য নন। তাই বলছিলাম যে আমার কথায় নয়, বাবার কথা ভেবে অন্তত বাবার বিজনেসটা নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান, কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই আমাকে বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। প্লিজ বাবা বলল বুঝিয়ে বলতে, আর তুইও নাচতে নাচতে চলে আসলি আমাকে বুঝিয়ে বলতে। হা হা হা, হাসালি আমায়। তোর কি যোগ্যতা আছে যে আমাকে বুঝিয়ে বলবি? আর সবচেয়ে বড় কথা হলো তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব? তার চেয়েও বড় কথা হলো তুই ভাবলি কি করে আমি তোর কথায় রাজি হয়ে যাব? নেহা ভেবেছে জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে, তাই মাথা নিচু করে কথাগুলোই বলছিল। কিন্তু জয়ের কথা শুনে অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসেছে তখন, বিছানায় বসেই বলল, আচ্ছা আমি যদি তোর কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আমার কথা নয়, বাবার কথা। হ্যাঁ সেটাই, আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আপনি কি চান বলুন, আমি আপনার সব কথা রাখবো, আপনি যেটা বলবেন সেটাই করব। ওকে ফাইন, তাহলে আমাদের মধ্যে ডিল হয়ে যাক একটা। ডিল? হ্যাঁ ডিল, আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করব। ইনফ্যাক্ট আমি কালকে ড্যাডের বিজনেসে জয়েন হব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। আচ্ছা কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। শিওর? হুম। ওকে ফাইন, আমি কাল থেকে অফিসে যাব, তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আমি অফিস জয়েন হব, আর তুই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে যাই তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল আমার শর্তে রাজি আছিস? জয়ের কথা শুনে নেহা যেন 440 ভোল্টের ঝটকা খেলো। নেহা জানতো জয় ওর কথার বিপরীতে মারাত্মকভাবে রিয়্যাক্ট করবে, কিন্তু নেহা ভাবতেও পারেনি জয় ওকে এমন একটা কথা বলবে। নেহা যেন জয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কোনো কথাই এই মুহূর্তে বের হচ্ছে না ওর মুখ দিয়ে, শুধু চোখগুলো জলে ভরে উঠেছে। নেহার নীরবতা দেখে জয় আবারও বলে উঠল, কি হলো, এখন চুপ হয়ে গেলি কেন? তখন তো খুব বলছিলি আমি যেটা বলবো সেটা করবি, তবুও আমি যেন ড্যাডের ইচ্ছেটা পূরণ করি। এখন তাহলে চুপসে গেলি কেন? যেটা পারবি না সেটা কখন আমার সামনে বলতে আসিস না, শুধু শুধু চাপা মার। আমি আপনার শর্তে রাজি।
জয় যেন নিহার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল নিহার দিকে। আসলে নিহার মুখ থেকে সে এই কথাটা শুনবে আশা করেনি। সে তো ভেবেছিল নিহাকে এটা বললে নিহা ওকে বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কিছু বলবে না, কিন্তু নিহা যে জয়ের সত্ত্বে এমন রাজি হয়ে যাবে জয় সেটা কল্পনাও করেনি। নিহা আবারও বলে উঠল,